বছরের একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল, সেটা নিয়ে কোনো আলাপ নাই। পরিকল্পিতভাবে গণমাধ্যমে, টকশোতে, খবরে প্রত্যেক দিন আমাদের পত্রিকাগুলো পুরো ফ্যাসিবাদের দালালি করে যাচ্ছে। বিএনপি যেইভাবে দেদারছে আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছে, কয়েকটা সাংবাদিক মিলে তারপরে এখন এরা প্রতিদিন নানান ধরনের খবর দেখবেন করে, যে খবরগুলো পড়লে অচিরেই দেখবেন বাংলাদেশের পলিটিক্যাল মানচিত্র, পলিটিক্যাল ম্যাথমেটিক্স, বাংলাদেশের ভূ রাজনীতি, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি সবকিছু 360 ডিগ্রি ঘুরে যাবে। সরকার তো ঠিক আছে সরকারের পথে, কিন্তু বিরোধী দল স্ট্রং হইতে হবে। বিরোধী দল যদি স্ট্রং না হয়, সরকার বেপথে চইলা যাইতে পারে। বিরোধী দলের কাজ যেটা, সেটাই তো করতেছে। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেসব কথাগুলো বলতেছে, এগুলো তো বিরোধী দলের কাজ। বিরোধী দল এইভাবেই কথা বলতে হবে। আগের গৃহপালিত যে বিরোধী দল ছিল, তাদের মতো বিলাইয়ের মতো ম্যাও করলে চলবে না, টাইগারের মতো গর্জন দিতে হবে। সরকারকে অর্ধেক হাইজ্যাক করে নিয়েছে আওয়ামী লীগ, অর্ধেক হাইজ্যাক করে নিয়েছে প্রশাসন, অর্ধেক হাইজ্যাক করে নিয়েছে মিলিটারি, আর কিছু অংশ হাইজ্যাক করে নিয়েছে আসালম। অর্থাৎ এই সরকারের হাতে আর এই সরকারটা নাই। এই সরকারের ভিতরে অনেকগুলো সরকার নানা ভাগে এই সরকারকে ভাগ করে নিয়েছে। পুলিশের 3টা গাড়ি সামনে থাকার পরে জনগণ আপনাদেরকে ভুয়া বলবে। তার মানে পুলিশের গাড়িটা যখন সামনে থেকে পিছনে যাবে, তখন পরিণতি কি হবে চিন্তা করেন তো একবার। মাত্র 2-3 মাস। সুতরাং জনগণ কি চায় সেটা শুনেন। ভুয়া প্রধানমন্ত্রীকে ভুয়া স্লোগান দেওয়া যাবে, যাইতে পারতে হবে। হুমকি দিবেন, আওয়ামী লীগের মতো আপনার পতন হবে। একদম সিম্পল জিনিস। তিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, মাঝে মধ্যে মনে হয় যে তিনি হয়তো প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি, কিন্তু তিনি তার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ঠিকভাবে পালন করছেন না, কিংবা করতে এক ধরনের অনীহা আমরা তার মধ্যে দেখি। আমি মনে করি তার হাতে ক্ষমতা নাই। আমি খুব চিন্তিত, খুবই চিন্তিত। যদি তার হাতে ক্ষমতা থাকে, তাহলে তিনি যখন পার্লামেন্টে আছেন, তখন তার হয়ে অন্য কথা বলে কেন? কারণ আমি তো তাকে ভোট দিয়েছি, তিনি প্রধানমন্ত্রী, তো তার হয়ে তো অন্য কথা বলে আমি মেনে নেব। আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। তো বেশি কথা বলবো না, বেশি কথা না বলে চলে যাব আজকে ভিডিওর মূল পর্বে। শিক্ষণীয় আপনাদের সঙ্গে শেয়ার করব। ধরেন আমি একটা আম দেখলাম, আমার মনটা এই আমটা খাইতে চাইতেছে। এখন আমাকে কি করতে হবে? পায়ে হেঁটে ওই আম গাছের কাছে যাইতে হবে। কিন্তু পা দিয়ে তো আমি আম পারতে পারবো না, আমার হাত ব্যবহার করতে হবে। হাত দিয়ে আমটা পারলে হাত কি খাইতে পারে না, খাওয়ার জন্য আমার মুখ ব্যবহার করতে হবে। কিন্তু মুখ তো আর কোল্ড স্টোর না যেখানে রাইখা দিবেন। মুখ সেটাকে চালান করে দিবে পেটের মধ্যে। দেখেন, আম খাইতে চাইলাম, ব্যবহার হইলো কি? প্রথমে দেখলাম চোখ, তারপরে মন বললো সেটা খাও, পা ব্যবহার করলাম, হাত ব্যবহার করলাম, মুখ, পেট। কিন্তু এরই মধ্যে বাগানের মালি কিন্তু দেখা ফেলাইছে। সে একটা ব্যাটাই না আমার পিঠের মধ্যে মারলো বাড়ি। দেখেন, পিঠে কোনো দোষ নাই, কিন্তু মাইকটা খাইলো পিঠে। আর পিঠের মধ্যে আঘাতটা লাগার সঙ্গে সঙ্গে আমার চোখে আসলো পানি। তার মানে কি জানেন? ওই যে আমি একটু লোভ করছি, না বইলা আমটা খাইছি, এই চোখ আমাকে যে পথে নিয়ে গেছে সেটা ভুল পথ ছিল। আর ওই ভুল ছিল বলেই চোখকে কাঁদতে হইলো। খাইলো আম, চোখ কাঁদলো, কিন্তু তার মানে প্রায়শ্চিত্ত করলো। তেমনি ভাই, এই দুনিয়াটার মধ্যে আপনি যা কিছু করবেন প্রায়শ্চিত্ত করতে হবে। কেন এই কথাগুলো বললাম? দেখেন, অনেক আগে একটা ভিডিও দেখছি, ভিডিওটা আমার কাছে আছে। একজন বিএনপি বড় নেতা, ওনার নাম অ্যানি। হ্যাঁ, উনি কিন্তু এখন আবার প্রতিমন্ত্রী আমার মনে হয়, নাকি ফুল মন্ত্রী, যাক এগুলো মুখস্থ হয় নাই, হয়ে যাবে। ওনাকে না আমি চাঁদাবাজ নিয়ে কথা বলতে দেখছি। চাঁদাবাজি, উনি একটা ঘরের মধ্যে, ইচ্ছা করলে আমি দেখাইতে পারি, দেখাবো না, ঘরের মধ্যে কথা বলতেছিল চাঁদাবাজি নিয়ে। মানে ব্যাপারটা যেন একটুখানি ওই ম্যানেজ করে, হ্যাঁ, সমঝোতা করে, সবাই দিকে যেন খেয়াল রাখে, এরকম কথাবার্তা বলতেছিল। না খেয়াল রাখলে বদনাম হবে, মানে সবাইকে দিয়া খাইও, ওই যে নিচে যারা আছে তাদেরকে দিয়া খাইও, এরকম একটা জ্ঞান দিতেছিল। এখন কেন এই কথাটা তুলে আনলাম? এই জন্য তুলে আনলাম, উনি গেল গরুর হাটে। ওনার যাওয়াটা আমার কাছে একটু অবাক লাগছিল। গতকালই দেখছি উনি গরুর হাটে গেছে। এরপরে শোনা গেল উনি 6টা গরু কিনছে 32 লক্ষ টাকা দিয়ে। আচ্ছা, 32 লাখ টাকার গরু যদি উনি কিনে, ওনার নিশ্চয়ই সেই পরিমাণ আয় আছে। কিন্তু কাগজে কলমে দেখা গেছে উনি 47 লক্ষ টাকা বছরে ইনকাম করে। এখন 32 দিয়ে যদি গরু কিনা ফেলে, আর থাকে কত? 14-15 থাকে মনে হয়, তাই না? তার মানে এই 15 দিয়ে তাকে পুরা বছরটা চলতে হবে এই 15 লাখ টাকা দিয়া। 1 লাখ টাকার একটু বেশি খরচ হবে মাসে মাসে, এই দিয়ে ম্যানেজ করে নিবে। যার ফলে 32 লক্ষ টাকার গরু কিনা ফেলাইছে। এটা নিয়ে এখন সবাই আলোচনা। মানুষে কি বলতেছে, উনি কি আসলে কোরবানি দিলেন, না নিজেই কোরবানি হয়ে গেলেন? হ্যাঁ, এটা একরকম কোরবানি হয়ে যাওয়া। সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, উনি যে ওই যে বলছিল সমঝোতা কইরা গরিবের দিকেও তাকাইতে, সবাইকে দিয়া খাইতে, এরকম একটা ভিডিও ফুটেজ আছে।
তার মানে কি ওই অঙ্কে থেকে টাকা পাইলো নাকি উনি, এরকম প্রশ্ন ছুঁড়া মারছে, যেটা মারা উচিত না। নিশ্চয়ই উনি এরকম কিছু করবে না। উনি ছাত্র নেতা, রাজনীতি কইরাই আসছে ভাই, ছাত্র জীবন থেকেই রাজনীতি কইরা আসছে, বহুদিন যাবৎ চিনি। কিন্তু উনি কেন পাবলিক সেন্টিমেন্ট বুঝতে পারলো না? এই দেশে তো ভাই ওই 3,000 টাকার হাঁসের মাংস খাওয়াতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনিও কিন্তু মন্ত্রী ছিলেন, উপদেষ্টা আর মন্ত্রী একই কথা ভাই, উপদেষ্টা যা মন্ত্রীও তা। উনি 3,000 টাকার হাঁসের মাংস খাইছিল দেখা এই সোশ্যাল মিডিয়াতে আমাদের সমাজের সুশীলরা চুচিলরা ঝাঁপায়া পড়ছিল। কোথায় এখন চুচি? কোথায় আছেন আপনারা? এই যে 32 লক্ষ টাকার গরু কিনলো, এটা নিয়ে কথা বলেন না? কথা বলতে মন চায় না ভাই। ভালো কাজ করছে, নেক কাজ, বেশি সওয়াব পাবে। এই গরু ঢাকা থেকে কিনছে না কই থেকে কিনছে জানি না, কিন্তু 6টা গরু কিনছে এটা কনফার্ম। আমার যেটুক মনে হয় পুরা 6টা গরু তার উনি কোরবানি দিবে না, কিছু গরু উপহার দিবে। হ্যাঁ ভাই, গরু উপহার দেওয়া হয়। আওয়ামী লীগের আমলে আমি দেখছি ভাই, দুই একজন নেতার সাথে তো বড় বড় নেতার সাথে যোগাযোগ ছিল, তখন দেখছি ভাই তারা গরু উপহার পাইতো। নিশ্চয়ই উনি গরু উপহার দিবে। আর নির্বাচনের সময় ভাই এই যে ভোট টোট চাইছে যাদের কাছে, নিজের এলাকার লোকজনতা আছে, হয়তো ওইখানে দিবে সবাইকে, কারণ ওনার কাছে টাকা আছে। নিশ্চয়ই উনি জমিদার, তাই না? জমিদার না হলে কেউ 32 লক্ষ টাকার গরু কোরবানি দেয়? বাপ রে বাপ, এই দেশে। কিন্তু ওই যে একটু আগে বললাম পাবলিক সেন্টিমেন্ট, ওইটা আপনি বুঝেন নাই। আপনি না নেতা হয়েছেন ঠিকই, কিন্তু মানুষের মন বুঝতে পারেন নাই। মানুষ এটা ঠিকভাবে নেবে না, সবাই যে এটা নিয়ে প্রশ্ন করবে। ওই যে শেখ হাসিনার আমলে যারা 5টা 6টা 10টা গরু কিনতো, তাদের লাগছিল 15-16 বছর ওই পর্যায়ে যাইতে, আর এখানে 3 মাসের মধ্যে ওই পর্যায়ে চলে গেল। এরকম একটা প্রশ্ন। এখন এই 6টা গরু কিনে আর যায় কিছু পাক না পাক ভাই, ভাইরাল তো হয়েছে, হ্যাঁ, সবাই কাছে তো পৌঁছে গেছে যে উনি বড় একজন দানবীর। এই দানবীরের ফলাফল ওই যে প্রথম যে গল্পটা বললাম, চোখ দেখছে, মন চাইছে, তারপরে পিঠে, তারপরে চোখে। যে কর্মটা উনি করছে, মানে অ্যানি সাহেব যে কর্মটা করলো, এই 6টা গরু কিনা, এটার জবাব ওনাকেই দিতে হবে, মুখে দেওয়ার দরকার নাই। বিধাতার ওই সিস্টেমের মধ্যে পইরা যাবে। ওই যে প্রথম বললাম, মন, চোখ, পা, হাত, আম, পিঠ, চাবুক এবং চোখের পানি, ওই সিস্টেমের মধ্যে যাইতে হবে। বিধাতার সিস্টেম কেউ লঙ্ঘন করতে পারবেন না। বর্তমানে ভাই কোন রকম ভুয়া রাজনীতি করা যাবে না, ভুয়া রাজনীতির ফল খারাপ। হায়, এর মধ্যে আমি দেখলাম আমাদের আইনমন্ত্রী সাহেব কোথায় জানি গেছিল, হায় হায়, ওনার পিঠের কাছে এসে বলতেছে ভুয়া ভুয়া। আমি একটা জিনিস বুঝি না, উনি তো একজন আইনমন্ত্রী, ওনার সাথে পুলিশ প্রশাসন থাকবে এবং ওনার দলের লোকজন তো থাকবেই। ওনার দলের লোকজন কারা? ওরা কোথায়? ওদেরকে ঠেইলা এই ভুয়া ভুয়া বলার জন্য এরা কারা সামনে চলে আসে? কিভাবে আসে? বিরাট বড় প্রশ্ন না? এইভাবে ভুয়া ভুয়া যদি শুনতে হয় 3 মাসের মাথায় আইসা, এবং একজন না ভাই 2-4 জন অলরেডি শুইনা ফেলাইছে, লক্ষণটা তো ভালো না। কেন ভালো না জানেন? আমাদের দেশের কিছু দালালের কারণে। হ্যাঁ ভাই, কিছু লোক এমন এমন দালালি করে যাদের দালালির কারণে সরকার বুঝতে পারতেছে না বাস্তবতা। হ্যাঁ ভাই, সরকার না বাস্তবতা থেকে দূরে সরে যাচ্ছে। সরকার মানুষের মন বুঝতেছে না। যদি মানুষের মন বুঝতো, তাহলে ভাই প্রথমে কি কাজটা করতো জানেন? আমাদের শহীদ হাদির ওই যে হত্যাকারী, ওই হত্যাকারীকে কিন্তু চাইতো। দেখেন, হাদির হত্যাকারীকে ফেরত আনতে পারবে কি পারবে না, এই নিয়ে টু শব্দ নাই। এই যে পল্লবীতে রামিসা কাণ্ডে সরকার যেভাবে আগে আসলো, মাননীয় প্রধানমন্ত্রী দেখেন নিজেই বললো 1 মাসের মধ্যে রায় হবে, সর্বোচ্চ রায়, বুঝা নিয়েন, একদম ঝুলাই দিবে। তার মানে সরকার তো ইচ্ছা করলেই পারে। তাহলে কেন পারতেছে না আমাদের হাদির ওই হত্যাকারীকে ফেরত আনতে? ফয়সালকে ফেরত চাইতেছে না কেন? না চাওয়ার পিছনে কারণ কি হইতে পারে? সরকার কি এমন কিছু ভাবতেছে? আরে কিছুদিন যাক না, সবাই ভুইলা যাবে। এর মধ্যেই দেখছি ভাই বড় বড় সাংবাদিকরা, সিনিয়র সাংবাদিকরা বয়ান তৈরি করতেছে। একজনের নাম উল্লেখ করবো, বাকিদের নাম মুখে নেব না। মোস্তফা ফিরোজ, আপনি কি করে এই কথাটা বললেন ভাই? একটা চ্যানেলে আইসা তার সাথে ছিল কে জানেন? ওই আম তারেক, তার লেভেলেরই। হ্যাঁ, দুজন এক লেভেলের আমার কাছে মনে হয়েছে। দুজনে যেসব কথাবার্তাগুলো বলছে, আপনারা এই কথাগুলো শুনলে আপনার মাথা গরম হয়ে যাবে। সে বলতেছে কবি নজরুলের পাশে কেন শহীদ হাদিকে কবর দেওয়া হইলো? হাদিকে ওইখানে কবর দিয়া সবচেয়ে বড় অন্যায় করছে ডক্টর ইউনূস। এই অপরাধের কোনো ক্ষমা নাই। ডক্টর ইউনূস নাকি সেটা বড় অন্যায় করছে, কবি নজরুলের পাশে হাদিকে কবর দিয়া। চিন্তা করছেন কিভাবে ন্যারেটিভ তৈরি করতেছে? দিনে দিনে হাদিকে কিন্তু দূরে সরাই দিতেছে। সে প্রশ্ন তুলছে, এ হাদি নাকি গালাগালি করতো। এই হাদি শুধু গালাগালিটাই তার চোখে পড়ছে, আর কিচ্ছু তার মনে নাই, সব ভুলে গেছে, শুধু গালিটা তার মনে রাখছে। আপনার মতো লোক, আপনি একজন সাংবাদিক, সাংবাদিক বলে লাভ নাই। উনি আমার মতো ইউটিউবার, ডেলি 10 থেকে 12টা কন্টেন্ট দেয়, সাবজেক্ট তো খুঁজে পায় না, কিছু একটা তো করতে হবে। কিন্তু এটা কিন্তু ওনার নিজের চ্যানেলে না, এটা একটা জায়গায় সাক্ষাৎকার দিছে ওই আম তারেকের সাথে, ওইখানে বৈশা বলতেছে শহীদ হাদিকে এতটা সম্মান দেওয়াতে ওনার জয়লা পুইরা ছাই হয়ে যাইতেছে, পিছনে দিয়ে আগুন ধোয়া বাইর হইতেছে। তো ওনার এরকম জ্বালা, দুর্গন্ধ ছড়াইতেছে, সমাজে দুর্গন্ধ ছড়াইতেছে। এদেরকে মাঠে নামানো হয়েছে। জামাত ইসলাম, এনসিপি, ছাত্র শিবিরকে নিয়ে যত রকম দুর্নাম করতে পারবা
যতটা দুর্নাম করবা ততটাই পদ উন্নতি পাবা, হ্যাঁ, ততটাই আমাদের বুকের কাছে আসতে পারবা। ওদের লেভেল অনেক উপরে। চীন থেকে ঘুরে আসছে, চীন থেকে ঘুরে এসে একটা কথা কিন্তু বলছে যে আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয় পুরো এই ঢাকা শহরটাকে 15 বছরে বিদেশি যে কোনো উন্নত শহরের মতো গড়ে তুলতে পারবো, আমাদেরকে যদি 15 বছরের জন্য সময় দেওয়া হয়। এই কথাটা 100% বিশ্বাস করতে চাই, কারণ তারা 2 বছর সময় পাইছে। 2 বছর আগেও আমরা ছাত্র শিবিরকে এমন ভাবে জানতাম না, তো আজ যেভাবে জানি। এই ছাত্র শিবির 2 বছর সময় পাইছে, 5টা বিশ্ববিদ্যালয়ের চেহারা বদলায় দিছে, বহু উন্নতি করছে, এসি লাগাইছে। যে মসজিদে মানুষ গরমের মধ্যে নামাজ পড়তো সেই মসজিদ সংস্কার কইরা, পয় পরিষ্কার কইরা, রং কইরা এসি লাগাই দিছে। কিন্তু কারেন্টের লাইন দেওয়ার জন্য অনেকের মনের মধ্যে ব্যথা, কারেন্টের লাইন দিতে পারতেছিল না, এখন দিছে কিনা জানি না। দেখেন যেভাবে তারা উন্নতি করছে, এই থেকেই বোঝা যায় সাদিক কায়েম যদি রাজনীতিতে আসে, শোনা যাচ্ছে যে কোনো সিটি কর্পোরেশনের নির্বাচনে দাঁড়াবে, যদি দাঁড়ায় যায় নিশ্চয়ই উনি পাস করবে। আমাদের সবাই উচিত হবে ছাত্র শিবির থেকে এই দেশের যেখানে যেখানে যে দাঁড়াবে তাদের পাশে থাকা। কোন নির্বাচনে? এই স্থানীয় নির্বাচনে। 5 বছর অনেক দূরে আছে, 5 বছরের কথা বাদ দেন, এই স্থানীয় নির্বাচনে সবাই খেয়াল রাখতে হবে। হ্যাঁ ভাই, এখানে জিততে হবে। এখানে হাজার হাজার কেন্দ্র, হাজার হাজার প্রার্থী, এখানেই মূল। কিন্তু গ্রামগঞ্জ, জেলায়, উপজেলার মধ্যে ছাত্র শিবিরের প্রতিনিধি, এনসিপির প্রতিনিধি এবং জামাত ইসলামের প্রতিনিধি ঢুকাইতে হবে। দেশকে যদি কন্ট্রোল রাখতে চান, সঠিক পথে পরিচালনা করতে চান, আর নির্বাচনের রাত্রে পাহারা দিয়া ফলাফল আদায় করে আনতে হবে। এখনো সময় আছে, সবাই মিলে এই কাজটা করবেন, অনুরোধ করে গেলাম। কারণ কি জানেন, সরকার তো ঠিক আছে, সরকারের পথে, কিন্তু বিরোধী দল স্ট্রং হইতে হবে। বিরোধী দল যদি স্ট্রং না হয়, সরকার বেপথে চইলা যাইতে পারে। বিরোধী দলের কাজ যেটা, সেটাই তো করতেছে। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেসব কথাগুলো বলতেছে, এগুলো তো বিরোধী দলের কাজ। বিরোধী দল এইভাবেই কথা বলতে হবে। আগের গৃহপালিত যে বিরোধী দল ছিল, তাদের মতো বিলাইয়ের মতো ম্যাও ম্যাও করলে চলবে না, টাইগারের মতো গর্জন দিতে হবে। আপনারা ভাই ব্রাদার বলেন, এই যে বয়ান তৈরি করতেছে এই দেশে ওই চুচিলরা বয়ান তৈরি করতেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি গালাগালি করে। আমাকে একটা ভিডিও ক্লিপ দেখান তো, গালি দিছে এরকম কোন ভিডিও ক্লিপ দেখাইতে পারবেন? পারবেন না, নিশ্চয়ই পারবেন না। কি পারবেন? সে কি বলছে? ওরা প্রতারক, ওরা চাঁদাবাজ, এই ধরনের কথা বলছে। এই কথাগুলো কি মিথ্যা? চাঁদাবাজ, প্রতারক, এই কথাগুলো কি মিথ্যা? নিশ্চয়ই মিথ্যা না। এই ধরনের অনেক কথা বলছে। মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে এমন কোন মন্ত্রী নাই সে সমালোচনা করে নাই। এইটাই তো বিরোধী দলের কাজ, এটাই তো নতুন বাংলাদেশ। আর এই নতুন বাংলাদেশের রাস্তার মধ্যে তো সরকার নিজেও ঢুকে গেছে। এই সরকার কিন্তু ইচ্ছা করলেও আওয়ামী লীগ সরকার হইতে পারবে না, হাজার চেষ্টা করলেও হইতে পারবে না। কেন এই কথাটা জোর দিয়ে বলতেছি? দেখেন ভাই, এই যে তারেক রেজাকে অ্যারেস্ট করলো, অ্যারেস্ট তো করছিল, রাইখা দিতে তো পারতো, ছাইরা দিছে। তার মানে কি একদিনের মধ্যেই, এক রাত্রের মধ্যেই সরকারের বিবেকে নাড়া দিছে। এটা কি করলাম? এটা তো ভুল হয়ে গেল, জুলুম হয়ে গেল। দেখেন, বুঝতে পারছেন না? তার মানে কি জানেন, মায়া মমতা আছে। আর ওই হাসিনা সরকারের মতো ফ্যাসিস্ট সরকার হইতে গেলে ভাই, যে ক্ষমতাগুলো লাগে ওই ক্ষমতার সাপোর্ট তো পাবে না, নিশ্চয়ই পাবে না। কোথায় পাবে ওই ডিবি হারুনকে? কোথায় পাবে জিয়াউল আহসানকে? কোথায় পাবে সেই সব ডাকাইতকে, যেসব ডাকাইত গত সরকারকে সহায়তা কইরা ফ্যাসিস্ট বানাইছিল? তাদের কোথায় পাবে? কেউ আগে আসবে না ভাই, কেউ আগে আসবে না। এবং এই সরকারের যে প্রধান, উনি কিন্তু 17 বছর বিলেতে ছিল। তার মানে কি জানেন, সভ্য একটা দেশ থেকে উনি আসছে। 17 বছর অনেক লম্বা টাইম ভাই। আমি 1 মাস 7 দিন ছিলাম এই লন্ডনে। ঢাকায় এসে এতটা ভদ্র হয়ে গেছিলাম, একটু গায়ে ধাক্কা লাগলে সরি বলে দিতাম। কোনো দরজা খুলতে গেলে আগে দরজা খুলতাম, নিজে ঢুকতাম না, অন্যজনকে ঢুকতে দিতাম, আমি তারপরে ঢুকতাম। এতটা সভ্য হয়ে গেছিলাম। আর উনি 17 বছর, আর ওই 17 বছর থাইকা এখানে আইসা আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট সরকার হইতে পারে না, হইতে পারবে না। কারণ ওই যে সহযোগিতা পাবে না, যারা সহযোগিতা করবে তারা তো জানে এই যে বর্তমান জেনারেশন কেমন। এই জেনারেশনকে থামাইতে পারবেন না। তো আপনারা ভুল ধারণার মধ্যে আছেন। যত রকম ভয় দেখান, চাপ দেন, যত রকম সুশীলগিরি দেখান না কেন, যত রকম বয়ান তৈরি করেন না কেন, ওদের পথ থেকে ওদেরকে সরাইতে পারবেন না। ওরা একটা টার্গেট নিয়েই আগাইতেছে। ভাই ব্রাদার, একটা সরকার স্বৈরা শাসক হইয়া গইরা উঠার জন্য রাষ্ট্রের যেসব যন্ত্রগুলা সহযোগিতা করে, বর্তমানে ওই যন্ত্রগুলা বুঝছেন একটু নষ্ট হয়ে গেছে। ওগুলা ঠিকঠাক কইরা আবার যদি আগের পর্যায়ে আনতে চান, সেটা সময় নাই, ওই সময়টা পাওয়া যাবে না। কারণ কি জানেন, প্রতিদিনই যাচ্ছে এক একটা ভয়ঙ্কর দিন। চারিদিকে তাকাইলেই বুঝতে পারবেন। আমার তো মনে হয় সরকার নিজেও বুঝতে পারবে, এবং আমরাও যদি একটুখানি লক্ষ্য করি ঠিকই বুঝতে পারবো। এই যে দেখেন, আমি কিন্তু কথা বলি, সরকারের বিরুদ্ধেই তো কথা বলি। আজ পর্যন্ত কেউ একটা ফোন করে আমাকে কোনো রকম সাবধান করে নাই, কেউ কোনো প্রতিবাদ করে নাই, কোনো জায়গা থেকে কোনো হুমকি ধামকি কোনো কিছুই আমি পাই নাই। তার মানে কি জানেন, দেশের স্বাধীনতা আছে। আগের সরকারের আমলে
একটুখানি কথা বলছিলাম, ওইটার জন্য আমাকে এই ডিবি অফিসে ডাইকা নিয়ে গেছিল, ওইখানে আমাকে 4 ঘন্টা থাকতে হয়েছিল। তার মানে কি এই সরকার আগের সরকারের মতো স্বৈরা শাসক হইতে পারবে না। বস, যেহেতু আপনি স্বৈরা শাসক হইতেই পারবেন না, তাহলে কেন এই আইন বিভাগকে স্বাধীন কইরা দেন না? একটা আলাদা সচিবালয় গড়া হয়েছিল, ওই সচিবালয়টাকে স্বাধীন সচিবালয় কইরা দেন না, পুরো আইন বিভাগকে তার নিজের গতিতে চলতে দেন। এই বই পুস্তকে যেভাবে লেখা আছে, আইনের বইতে যেভাবে লেখা আছে, এই দেশটা ঠিক সেভাবেই চলবে, এই স্বাধীনতা দিয়ে দেন। এইটাকে কেন ওই আইন মন্ত্রণালয়ের মধ্যে আবার রাইখা দিলেন? ওই সংস্কারটা যদি কইরা দেন তাহলে তার কিচ্ছুই লাগে না, কারণ আপনি তো নিজেও জানেন আপনি আওয়ামী লীগের মতো নিষ্ঠুর হইতে পারবেন না। আপনি কি পারবেন এই ছাত্র জনতার উপরে গুলি চালাইতে? উনার মতো গুলি চালাইতে পারবেন? নিশ্চয়ই আপনি পারবেন না। যেহেতু পারবেন না, তাহলে আইন বিভাগটা স্বাধীন করে দেন। আর কোনো সংস্কার দরকার নাই এই দেশে, ওই একটা সংস্কার করে দেন যে আইন তার নিজের গতিতে চলবে। তাহলে আর কোনো পুলিশকে উপর থেকে হুকুম নিতে হবে না, উপরের অর্ডারে চলতে হবে না। একজন পুলিশ ভাই বলছিল, ভাই এই যে মোহাম্মদপুর নিয়ে একজন পুলিশ ভাই বলছিল, ওনার নামটা আমার মনে নাই, সরি, উনি একটা কঠিন কথা বলছিল। এই যে কিশোর গ্যাং এবং এই যে মাদক টাদক যা কিছু আমরা ধরি, এগুলা তথ্য নেওয়ার জন্য যার কাছে ফোন করি, মানে উপরের বসের কাছে যখন ফোন করে দেখা যায় ওই বসই হচ্ছে ওই কিশোর গ্যাংয়ের গডফাদার। কত বড় কথা, চিন্তা করছেন? এইভাবে কি এই দেশ চালাইবেন? না, এইভাবে চলবে না, এটা আপনারাও বুঝেন। আইনের হাতে দেশটাকে ছাইরা দেন, আইনের হাতে হাত করাটা খুইলা দেন, আইনকে মুক্ত করে দেন, আর কিচ্ছু লাগবে না এই দেশে। এইটুক করলেই দেখবেন আগামী 5 বছর হুর হুর করে পার হয়ে যাবে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে, ওরফে তারেক জিয়াকে নিয়ে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটেছে এবং এক মহা ঘটনা রাজনীতিতে ঘটছে। অচিরেই দেখবেন বাংলাদেশের পলিটিক্যাল মানচিত্র, পলিটিক্যাল ম্যাথমেটিক্স, বাংলাদেশের ভূ রাজনীতি, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি সবকিছু 360 ডিগ্রি ঘুরে যাবে। জামাত বিএনপি সম্পর্ক, জামাত এনসিপি সম্পর্ক, এনসিপি বিএনপি সম্পর্ক, জামাত আওয়ামী লীগ সম্পর্ক, এনসিপি আওয়ামী লীগ সম্পর্ক, আওয়ামী লীগ বিএনপি সম্পর্ক, জামাত যুক্তরাষ্ট্র সম্পর্ক, বিএনপি যুক্তরাষ্ট্র সম্পর্ক, বিএনপি ভারত সম্পর্ক, ভারত বিএনপি সম্পর্ক, জামাত ভারত সম্পর্ক, সবকিছু উল্টে পাল্টে 360 ডিগ্রি ঘুরে যাবে। এই জন্য আমি বলেছি বাংলাদেশের পলিটিক্যাল মানচিত্র, পলিটিক্যাল ম্যাথমেটিক্স সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। এই ঘটনা ঘটতে যাচ্ছে, জাস্ট একটা ঘটনা দিয়ে এটা শুরু হবে। দর্শক, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন কিছুদিন পর, 4 মাস হবে, বাট এখন পর্যন্ত কোনো দেশ সফরে যেতে পারলেন না। এটা নিয়ে অনেক সমালোচনা করেছি, কারণ হ্যাঁ, ডক্টর খলিলুর রহমান মার্কিন দালাল, তাকে তারেক জিয়া পররাষ্ট্রমন্ত্রী বানাতে বাধ্য হয়েছে, কিন্তু খলিলুর রহমান তারেক জিয়ার জন্য পশ্চিমা দরজা উন্মুক্ত করতে পারেনি। এর মধ্যে পশ্চিমবঙ্গে শুভেন্দু ক্ষমতা এসেছে, ভারত বাংলাদেশ সম্পর্কের মারাত্মক ডিটোরিয়েশন আমরা দেখেছি, পাকিস্তান বিএনপি সরকার সম্পর্কের ডেভেলপমেন্ট আমরা দেখেছি। তো এতে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে গোপন চুক্তি, সেই চুক্তির বিরুদ্ধে জনমত আমরা দেখেছি। এতে জল অনেক দূর গড়িয়েছে। এখন বাস্তবে তারেক রহমানের কাছে খলিলুর রহমানেরও প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। এমনকি খলিলুর রহমান যদি জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধান হতে পারেন, যে নির্বাচন হচ্ছে সামনে, তিনিই হবেন, তাহলে তিনি পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন। এর মানে তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকবেন না। এর মানে খলিলুর রহমানের চাকরির মেয়াদও প্রায় শেষ হয়ে গেছে। কি ঘটনা? যে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যাবেন এবং চীন সফর দিয়ে তার বিদেশ সফর শুরু করবেন। জাস্ট এই ঘটনা, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর বাংলাদেশের রাজনীতিকে 360 ডিগ্রি ঘুরিয়ে দিবে। দর্শক, চীন সফরে যাবেন শুধু এটা না, চীন সফরে যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা চুক্তি ফাইনাল করবেন, তিস্তা মেগা প্রজেক্ট, এটা চীনকে দিয়ে দিবেন। এর মানে ভারতের 7 সিস্টার্স, বিশেষ করে শিলিগুড়ি করিডোর এর একদম কাছে তিস্তা মহাপরিকল্পনা, চীনের প্রেজেন্স, এটা ভারতের মাথা খারাপ করে দিবে। আবার পাকিস্তানের তৈরি যুদ্ধ বিমান কিনে বাংলাদেশ, এমনিতেই মাথা খারাপ হয়ে গেছে। আবার পাকিস্তানের আইএসআইর সাথে গোয়েন্দা তথ্য বিনিময় করছে বাংলাদেশ সরকার, রয়ের মাথা খারাপ হয়ে গেছে। এই পরিস্থিতিতে আবার ভারতের অন্যতম চিরশত্রু চীন সফর দিয়ে বিদেশ সফর শুরু করবেন। এতে বাংলাদেশের রাজনীতি, ভারতের রাজনীতি, দক্ষিণ এশিয়ার রাজনীতির অনেক হিসাব নিকাশ বদলে যাবে। মানে আসলে ভারতের বলয়ে বাংলাদেশ থাকছে না, এমনকি যুক্তরাষ্ট্রের বলয়ে থাকছে না। কারণ যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি ঠিকই করেছে, কিন্তু যুক্তরাষ্ট্র 4 আনার পয়সা দিয়ে হেল্প করতে পারছে না। আর যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি থাকা, এটা ভারতের সাথে সম্পর্ক থাকার সাথে একটা সম্পর্ক আছে। তো দর্শক, ভারত সিরিয়াসলি চেষ্টা করেছে তারেক রহমানের প্রথম সফরটা ভারত থেকে হোক, এবং ভারত আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণও জানিয়েছে, ভুটান থেকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বাট তারেক রহমান চীন সফর দিয়ে শুরু করছেন। হয়তো প্রথম দিকে যুক্তরাষ্ট্র দিয়ে সফর শুরু করার একটা প্ল্যান ছিল, বাট সেটা হয়নি। যুক্তরাষ্ট্র আবার স্বার্থের গ্যারান্টি ছাড়া এটা করবে না, কিন্তু অতদূর আবার দেওয়া সম্ভব না। সেই জায়গায় চূড়ান্ত সিদ্ধান্ত, সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমাদের কাছে অথেন্টিক তথ্য আছে, এবং এটা ভারতও জেনে গেছে যে তারেক রহমান চীন সফর দিয়ে তার বিদেশ সফর শুরু করছেন, এবং চীন সফরের তিস্তা মহাপরিকল্পনা চীনকে চূড়ান্তভাবে দিয়ে দেবেন, এবং চীন অতি শীঘ্রই কাজ শুরু করে দেবে। এই ঘটনার পর দেখবেন যে
যুক্তরাষ্ট্রের মাথা খারাপ হয়ে গেছে, কারণ প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন, চীনের সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপে যাবেন, তার সাথে আবার একই সাথে যুক্তরাষ্ট্রের সাথে ওই চুক্তি চলবে, এটা হয় না। মানে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিও এক পর্যায়ে জনগণের আন্দোলন দেখিয়ে বাতিল করতে বাধ্য হবে, বা বিভিন্ন এক্সকিউজ দেখিয়ে। তারপরে যেটা ঘটবে, যুক্তরাষ্ট্র বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে। এই যে আওয়ামী লীগ খুব আত্মবিশ্বাসী যে তারা 6 মাসের মধ্যে ফিরবে, শেখ হাসিনা চ্যালেঞ্জ দিয়েছেন 6 মাসের মধ্যে তিনি ফিরবেন। শেখ হাসিনা তো এত ফালতু কথা বলার কথা না, তিনি কোথা থেকে আত্মবিশ্বাস পেলেন? যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে এখন গ্রিন সিগন্যাল দিচ্ছে, কারণ বিএনপি চীনমুখী হচ্ছে, বিএনপি সরকারের কেবলা ওয়াশিংটন থেকে বেইজিং এ আসছে। এই জন্য বিএনপিকে শিক্ষা দিতে আওয়ামী লীগকে পুনর্বাসন করার সর্বোচ্চ চেষ্টা করবে যুক্তরাষ্ট্র। তা খেলা কোন লেভেলে চলছে, কোন জায়গা থেকে কোন জায়গা যাচ্ছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এদিকে এনসিপি চাচ্ছে যে না, আওয়ামী লীগকে লাগবে কেন? যুক্তরাষ্ট্র আপনাদের জন্য তো আমরা এনসিপি আছি, বরং আওয়ামী লীগের লোকজনকে সিস্টেম করে বা আপনাদের ডিপ স্টেটের মাধ্যমে আওয়ামী লীগের লোকজনকে এনসিপিতে যোগ দেন, আমরা বিএনপিকে চাপ দেব। কিন্তু যেহেতু এনসিপি এখন পর্যন্ত সেই অবস্থায় যায়নি যে একদম বিএনপিকে টালমাটাল করে দিবে, এটা আওয়ামী লীগ পারে, বা আওয়ামী লীগ পুনর্বাসন দিয়ে বিএনপিকে মারাত্মকভাবে ভয় দেখানো যায়। এই জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দিয়েছে, আর ওই গ্রিন সিগন্যালে আওয়ামী লীগ লাফাচ্ছে, শেখ হাসিনা লাফাচ্ছে। অনেক হিসাব কিন্তু এখানে মিলে যাচ্ছে। পলিটিক্যাল ম্যাথমেটিক্স কতটা জটিল দেখছেন। তবে এবং জামাত ইসলামী ওখানে ফুরফুরা মেজাজে আছে, কারণ যুক্তরাষ্ট্রের সাথে জামাতের ওইভাবে কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়নি, বরং যুক্তরাষ্ট্র জামাতের সাথে এক প্রকার বেইমানি করেছে। যুক্তরাষ্ট্রের সাথে জামাতের কথা ছিল যে বাংলাদেশের নির্বাচনটা একদম ফ্রি ফেয়ার হতে দিবে, তারা জনগণ যাকে ভোট দেয় তাকে ক্ষমতায় আসতে দিবে, মার্কিন ডিপ স্টেট এখানে কোনো চালাকি করবে না, এরকম একটা বিষয় ছিল। জামাত ক্ষমতা আসলে জামাতের সাথে কাজ করবে, মেনে নিবে, কোনো ষড়যন্ত্র করবে না, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং জামাতের সাথে ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র জামাতের সাথে এখানে বেইমানি করেছে, নির্বাচনটা সুষ্ঠু হতে দেয়নি, বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে। বিএনপি ক্ষমতা এনে এখন আর যুক্তরাষ্ট্রের পারপাস সার্ভ করতে পারছে না। এখন বাংলাদেশের যেহেতু এখানে একটা মেকানিজম আছে যে, আর যাই হোক, এটা আমি নিশ্চিত যে এনসিপি, জামাত, বিএনপি মিলে আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাবে, আওয়ামী লীগকে ফিরতে দিবে না, কোনোভাবে ফিরতে দিবে না, চেষ্টা করবে। মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করছে, এবং এমনকি আওয়ামী লীগ বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ নিয়ে নিয়েছে, ইসলামী ব্যাংক দখল করেছে, কিন্তু কাজ হবে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আওয়ামী লীগের কিছু আস্ফালন বিএনপি অ্যালাউ করবে, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের ভোট ব্যাংক বিএনপি দখল থাকবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের আস্ফালনকে বিএনপি অ্যালাউ করবে। ঠিক আছে, আওয়ামী লীগ তোমরা এসালামের মাধ্যমে ইসলামী ব্যাংক নিয়ে নিয়েছো নাও, তোমরা বাংলাদেশ ব্যাংক নিয়ে নিয়েছো নাও, কোনো সমস্যা নেই, আরো ব্যাংক নাও, কিন্তু তোমাদের ভোট ব্যাংকটা আমাদের দখলে থাকতে হবে। যখনই আওয়ামী লীগ আলাদা ভোট ব্যাংক নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবে, তখনই আওয়ামী লীগকে একদম ডলা দিয়ে শেষ করে দিবে বিএনপি। অতএব দিন শেষে যুক্তরাষ্ট্রের যে এই ষড়যন্ত্র, এটা জামাত, এনসিপি এবং বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকতে পারে তাহলে ব্যর্থ হবে। আর চীনে যাচ্ছে তারেক রহমান, চীনের কন্ডিশন আছে, চীন শুধু বিএনপিকে বিশ্বাস করবে না, চীন জামাতকে সহ বিএনপিকে বিশ্বাস করবে। চীন বিএনপির সাথে সম্পর্কের ক্ষেত্রে জামাতকে গ্যারান্টার চাচ্ছে, এতে জামাত বিএনপি সম্পর্ক আরো বাড়বে। এবং ভারতের সাথে সুগন্ধি ক্ষমতা আসার পরে এই হিসাব নিকাশ, এই ক্যালকুলেশন শুরু হয়েছে। ভারতের সাথে তুমুল উত্তেজনা বাড়বে, পাকিস্তানের সাথে, এমনকি এই চীন সফরের পর, তারেক রহমানের চীন সফরের পরেই আপনি লিখে রাখেন, দেখবেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে এবং পাকিস্তানের সাথে নানান চুক্তি হবে। তো বাংলাদেশের রাজনীতি সত্যিকার অর্থে 360 ডিগ্রি ঘুরে যাচ্ছে। বাংলাদেশ বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলে প্রো চায়না, প্রো পাকিস্তান, প্রো তার্কি রাজনীতি করবে, এবং মার্কিন এবং ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশে ধীরে ধীরে ডিক্লাইনিং, শূন্যের কোঠায় নেমে আসতে পারে বা কমে যাচ্ছে, কমে যাবে। এভাবে রাজনীতির হিসাব নিকাশ পরিবর্তন হয়ে যাচ্ছে। এজন্য আমি 360 ডিগ্রি বলেছি। এতক্ষণ গুরুত্ব সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।